হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো তোমাদের এনসিইআরটির সমস্ত চ্যাপ্টারের পিক্স আর এক্সাম্পলার রিলেটেড ভিডিওস চলছে। তো এখন হচ্ছে রেসপিরেশন ইন প্লান্টস, উদ্ভিদের শ্বসন, এই চ্যাপ্টারটা চলছে। এটার পিক্স অলরেডি আগের দিন হয়ে গেছে, আজকে এটার এক্সাম্পলার আমরা করব। তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না যে এনসিইআরটি এক্সাম্পলার অ্যাকচুয়ালি কি। এনসিইআরটি এক্সাম্পলার হচ্ছে এনসিইআরটিরই প্রশ্ন, যেগুলো এনসিইআরটিতে প্রত্যেকটা চ্যাপ্টারে থাকে, কিন্তু এগুলো তুমি ডাইরেক্ট বইয়ে দেখতে পাবে না। এগুলো চ্যাপ্টারের ওপরে একটা বারকোড থাকে, সেটা স্ক্যান করলেই প্রশ্নগুলো পাওয়া যায়। তো তোমরা এত ঝামেলা করবে তার থেকে এই কোয়েশ্চেনগুলো এখানে প্রোভাইড করে দিলে তোমাদের সুবিধে হবে মনে করেই আমি এখানে এগুলো করাচ্ছি। আর এগুলো তুমি বাংলা বইতে পাবে না, বাংলা এনসিইআরটিতে এগুলো নেই, তাই এগুলো ইংলিশেই করতে হয়। কিন্তু আমি তোমাদেরকে কমপ্লিট বাংলা এগুলো বলে দিচ্ছি যাতে তোমাদের করতে এগুলো সুবিধে হয়। আর তাছাড়া হচ্ছে তোমরা এই এনসিইআরটি এক্সাম্পলারগুলোকে আমি প্রত্যেক চ্যাপ্টারে বিভিন্ন টপিক ওয়াইজ করে দিই, এতে তোমাদের সুবিধা হয়। এবং এগুলোতে আমি এনসিইআরটির পেজ নাম্বারও মেনশন করে দিই, এগুলোতে তোমাদের অনেক সুবিধে হয়। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর তোমরা যদি আমার পেড ব্যাচ থেকে দেখছো, তো এটার পিডিএফ তোমরা পেয়ে যাবে। যদি তোমরা ইউটিউব বা অন্য কোথাও থেকে দেখছো, তাহলে কিন্তু এগুলো তোমরা স্ক্রিনশট নিতে পারো। যদি তুমি আমার পেইড ব্যাচ এনরোল করতে চাও, করতে পারো। ভিডিও শেষে আমি আমার পেইড ব্যাচের ডিটেলস তোমাকে দিয়ে দেবো। আপাতত এই চ্যাপ্টারের যেটা কারেন্ট সিলেবাস রয়েছে সেটা হলো এটা, দেখতে পাচ্ছ। সিলেবাস নিয়ে আমি আজকে কথা বলবো না, কারণ এটা সিলেবাস নিয়ে আগের দিন অলরেডি আমি কথা বলে নিয়েছিলাম। তো এটা তোমরা যদি সিলেবাস সংক্রান্ত কোনো ডাউট থাকে এই চ্যাপ্টারে, তোমরা পিক্সের ভিডিওটা দেখে নিও। তো আমাদের প্রথম যে টপিক হচ্ছে সেটা হলো ইন্ট্রোডাকশন। তো এই চ্যাপ্টারের ইন্ট্রোডাকশনের যে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে এইটা। তো এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যে which of the following exhibits the highest rate of respiration। তোমাকে কয়েকটা এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে, এর মধ্যে সব থেকে বেশি রেসপিরেশনের রেট বা শ্বসন হার কার মধ্যে দেখা যায়। প্রথম বলেছে গ্রোয়িং শুট অ্যাপেক্স। শুট অ্যাপেক্স মানে কাণ্ডের যে এই উপরের পার্টটা, ঠিক আছে, ডগা। তো এই পার্টটাকে বলে হচ্ছে শুট অ্যাপেক্স। তো সেটা যখন গ্রো করছে, বৃদ্ধি হচ্ছে, সেটাতে কি সব থেকে রেসপিরেশনের রেট বেশি? জার্মিনেটিং সিড। জার্মিনেটিং সিড মানে একটা সিড বা বীজ যেটা জার্মিনেট করছে, যেটা সুন্দরভাবে ও সুপ্তাবস্থা কাটিয়ে বড় হচ্ছে, সেটা রুট টিপ। রুট টিপ মানে বুঝতেই পারছো, মূলাগ্র, নাকি লিফ বাড, পাতার মুকুল, কোনটা কার মধ্যে বলো তো রেট অফ রেসপিরেশন সব থেকে বেশি হবে? জার্মিনেটিং সিডে সব থেকে বেশি হবে। হ্যাঁ, আনসার হচ্ছে বি, জার্মিনেটিং সিড। যে সিড জার্মিনেট করছে, সুপ্তাবস্থা কাটিয়ে প্রস্ফুটিত হচ্ছে, তাতে কিন্তু রেসপিরেশনের হার সব থেকে বেশি। দেখো, এটা কিন্তু এনসিইআরটির কোনো ডাইরেক্ট লাইন নয়, ডাইরেক্ট পেজ নাম্বার তোমায় দিতে পারবো না। এটা কিন্তু কনসেপচুয়াল কোয়েশ্চেন। এটা তুমি বুঝে নাও যে কেন বলো তো এর মধ্যে জার্মিনেটিং সিডে সব থেকে বেশি রেসপিরেশন হবে। কারণ জার্মিনেটিং সিড, একটা সিড যখন জার্মিনেট করছে, সুপ্তাবস্থা কাটিয়ে ও বড় হওয়ার চেষ্টা করছে, তখন তো অফকোর্স ওর মধ্যে শক্তির বেশি প্রয়োজন হবে, এটিপি বেশি লাগবে, রেসপিরেশন তাহলে তো বেশি হতে হবে, সব থেকে বেশি তো এরই হবে। এভাবে কনসেপচুয়াল কোয়েশ্চেন, এটা তোমাকে এখানে কনসেপ্টটা লাগাতে হবে। নেক্সট টপিক হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিসের প্রথম প্রশ্ন বলছে ফসফোরিলেশন অফ গ্লুকোজ ডিউরিং গ্লাইকোলাইসিস ইজ ক্যাটালাইজড বাই। তো গ্লাইকোলাইসিসের সময় গ্লুকোজের ফসফোরিলেশন, গ্লুকোজের ফসফোরিলেশন মানে গ্লুকোজের ফসফেট গ্রুপ জোড়া, এটা কোন এনজাইম করে, কার দ্বারা হয়? ফসফোগ্লুকোমিউটেজ, ফসফোগ্লুকো আইসোমারেজ, হেক্সোকাইনেজ, ফসফোরিলেজ। হেক্সোকাইনেজের দ্বারা এই কাজটা হয়, গ্লুকোজের ফসফেট গ্রুপ জোড়ে। নিউ এনসিইআরটির পেজ নম্বর 156 তুমি পেয়ে যাবে। তাহলে আনসার হচ্ছে সি। চলে যাব আমরা নেক্সট প্রশ্নে। নেক্সট হচ্ছে তোমার ফার্মেন্টেশন টপিক। ফার্মেন্টেশন টপিকে কোনো প্রশ্ন এনসিইআরটি থেকে দেয়নি এক্সাম্পলার। টিসিএ সাইকেল বা টিসিএ চক্র। প্রথম প্রশ্ন হলো পাইরুভিক অ্যাসিড দ্য কি প্রোডাক্ট অফ গ্লাইকোলাইসিস। তুমি জানো যে গ্লাইকোলাইসিসের আলটিমেট কি প্রোডাক্ট হয়? পাইরুভিক অ্যাসিড। ক্যান হ্যাভ মেনি মেটাবলিক ফেটস। তো এই পাইরুভিক অ্যাসিডের অনেক অনেক মেটাবলিক ফেট থাকতে পারে। এর অনেক মেটাবলিক ফেট মানে এ কোন রকম রিয়াকশন করবে, কোন রকম মেটাবলিজম ফলো করবে বা বিপাক ফলো করবে, সেটা বিভিন্ন রকম হতে পারে। কারণ তুমি জানো যে ও যদি অ্যারোবিক কন্ডিশন বা সবাত শ্বসনের অবস্থায় থাকে, তাহলে পাইরুভিক অ্যাসিড এক কিছু করবে। ও যদি অ্যানারোবিক কন্ডিশনে বা অবাত শ্বসনের অবস্থায় থাকে, তাহলেও আরেকটা কিছু করবে। তো অ্যাকচুয়ালিও করবেটা কি? তো বলেছে আন্ডার অ্যারোবিক কন্ডিশন ইট ফর্মস। অ্যারোবিক মানে সবাত, যখন অক্সিজেন অ্যাভেলেবেল, যখন অক্সিজেন অ্যাভেলেবেল আছে, তখন পাইরুভিক অ্যাসিড কোন পথটা নেবে? ল্যাকটিক অ্যাসিড তৈরি করবে? না,
ল্যাকটিক অ্যাসিড যদি অবাধ শ্বসনকালে তৈরি করে, মানে অ্যানারোবিক, যখন অক্সিজেন নেই তখন CO2 প্লাস জল তৈরি করবে না, অ্যাসিটাইল কোয়ে প্লাস জল তৈরি করবে, ইয়েস, অ্যাসিটাইল কোয়ে প্লাস জল তৈরি করবে পাইরুভিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে আনসার হচ্ছে সি, যখন অক্সিজেন থাকবে পাইরুভিক অ্যাসিড ও টিসিএ সাইকেলের দিকে যাবে, টিসিএ সাইকেলের আগে ওকে অ্যাসিটাইল কোয়ে CO2 তৈরি করবে। আচ্ছা, ইথানল CO2 তো নয়, তাহলে আনসার হচ্ছে সি। নিউ এনসিইআরটি পেজ নম্বর 158 চলে যাও, পেয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ইটিসি এবং অক্সিডেটিভ ফসফোরিলেশন যে টপিক, তার আন্ডারে প্রথম প্রশ্ন, দ্য আলটিমেট ইলেকট্রন অ্যাকসেপ্টর অফ রেসপিরেশন ইন অ্যান অ্যারোবিক অর্গানিজমস ইজ, অ্যারোবিক অর্গানিজম মানে তারা সবাদ শ্বসন করে, সেই সমস্ত জীবেরদের ক্ষেত্রে আলটিমেট, অন্তিম, ইলেকট্রন অ্যাকসেপ্টর, ইলেকট্রন গ্রাহক কাদের, রেসপিরেশনের, শ্বসনের অন্তিম ইলেকট্রন গ্রাহক বা ইলেকট্রন অ্যাকসেপ্টর কে? সাইটোক্রোম, অক্সিজেন, হাইড্রোজেন, গ্লুকোজ, তুমি জানো অক্সিজেন। আনসার হচ্ছে বি। নিউ এনসিইআরটির পেজ নম্বর 160 চলে যাবে, তুমি একে পেয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ইটিএস ইজ লোকেটেড ইন মাইটোকন্ড্রিয়াল, কোথায়, মাইটোকন্ড্রিয়ার কোথায় ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ঘটে বলো তো? আউটার মেমব্রেন বা বাইরের দিকের পর্দায়, না, ইন্টার মেমব্রেন স্পেস, দুটো পর্দার মাঝখানে যে জায়গা ইন্টার মেমব্রেন স্পেস সেখানে, না, ইনার মেমব্রেন, ইয়েস, অন্তঃপর্দায় ইটিএস হয়, ম্যাট্রিক্স বা ধাত্র নয়। আনসার হচ্ছে সি। নিউ এনসিইআরটি পেজ নম্বর 159 চলে যাবে, পেয়ে যাবে। চলে যাবো আমরা নেক্সট প্রশ্নে। মাইটোকন্ড্রিয়া আর কল্ড পাওয়ার হাউসেস অফ দ্য সেল, মাইটোকন্ড্রিয়াকে কি বলে? সেলের পাওয়ার হাউস, শক্তিঘর। which of the following observation support this statement? কেন বলো তো, কেন মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বা পাওয়ার হাউস বলে? মাইটোকন্ড্রিয়া সিনথেসাইজ এটিপি, অফকোর্স মাইটোকন্ড্রিয়া এটিপি সংশ্লেষ করে। এটিপি কি? এটিপি হচ্ছে শক্তি, তাই জন্য মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস অফ দ্য সেল বলে, শক্তির ঘর বলে কোষের। তাহলে আনসার হচ্ছে এ। চলো আমরা একবার বাকিগুলো দেখে নিই। মাইটোকন্ড্রিয়া হ্যাভ আ ডাবল মেমব্রেন, মাইটোকন্ড্রিয়ার দুটো মেমব্রেন, দুটো পর্দা আছে, তাই ওকে পাওয়ার হাউস বলে না। The enzymes of the Krebs cycle are found in mitochondria. ক্রেবস সাইকেল হওয়ার জন্য যে এনজাইম বা উৎসেচকগুলো দরকার সেটা মাইটোকন্ড্রিয়ায় থাকে, তাই বলে ওকে পাওয়ার হাউস না। মাইটোকন্ড্রিয়া আর ফাউন্ড ইন অলমোস্ট অল প্লান্টস অ্যান্ড অ্যানিমাল সেলস, মাইটোকন্ড্রিয়া সমস্ত প্লান্ট এবং অ্যানিমাল সেলসে থাকে, তাই ওকে পাওয়ার হাউস বলে না। আনসার হচ্ছে এ। মাইটোকন্ড্রিয়া সিনথেসাইজেস এটিপি, মাইটোকন্ড্রিয়া এটিপি সিনথেসাইজ করে। এটাও কিন্তু ডাইরেক্ট এনসিইআরটি লাইন নয়, তবে এটা তোমরা ক্লাস 7 8 থেকে পড়ছো যে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলে, এটা একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন। আচ্ছা, নেক্সট হচ্ছে দ্য এন্ড প্রোডাক্ট অফ অক্সিডেটিভ ফসফোরিলেশন ইজ, অক্সিডেটিভ ফসফোরিলেশনের পরে লাস্ট এন্ড প্রোডাক্ট, অন্তিম প্রোডাক্ট কি? NADH, অক্সিজেন, এটিপি, এটি প্লাস জল, এটিপি প্লাস জল, এটিপিও তৈরি হয়, জলও তৈরি হয়। অক্সিডেটিভ ফসফোরিলেশনের লাস্টে এটিপি এবং জল দুটোই তৈরি হয়। আনসার ডি। নিউ এনসিইআরটি পেজ নম্বর 160 তুমি একে পেয়ে যাবে। চলে যাবো নেক্সট প্রশ্নে। ম্যাচ করতে দিয়েছে, চলো ম্যাচ করা যাক। আচ্ছা, প্রথমে হচ্ছে মলিকিউলার অক্সিজেন, মলিকিউলার অক্সিজেন হচ্ছে হাইড্রোজেন অ্যাকসেপ্টর, হাইড্রোজেনের গ্রাহক হচ্ছে মলিকিউলার অক্সিজেন। তাহলে এ হচ্ছে 2, এ হচ্ছে 2 এটা, এ হচ্ছে 2 এটা, তাহলে এইটা তো হবেই না, এইটাও হবে না। নেক্সট হচ্ছে ইলেকট্রন অ্যাকসেপ্টর, ইলেকট্রন অ্যাকসেপ্টর এখানে কে রয়েছে? ইলেকট্রন অ্যাকসেপ্টর সাইটোক্রোম সি, সাইটোক্রোম সি হচ্ছে ইলেকট্রন গ্রাহক, তাহলে বি হচ্ছে 3, তাহলে এটা হবে না। তাহলে আনসার হচ্ছে এ, তুমি অলরেডি বুঝে গেছো। চলো দেখি নেক্সট গুলো। পাইরুভেট ডিহাইড্রোজিনেস, পাইরুভেট ডিহাইড্রোজিনেস অ্যাসিটাইল কোয়ে, পাইরুভেট ডিহাইড্রোজিনেস অ্যাসিটাইল কোয়ে। আর ডিকার্বক্সিলেশন আলফা কিটো অ্যাসিটিক অ্যাসিড, আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড। তোমরা এটা তোমার ডাইরেক্ট এনসিইআরটির কোনো পেজে নেই, এটার জন্য তোমাকে কি কি পড়তে হবে? এটার জন্য তোমাকে গ্লাইকোলাইসিসের পরে ক্রেবস সাইকেল হওয়ার আগে যে ট্রানজিশন স্টেপ সেটা জানতে হবে, তারপরে ক্রেবস সাইকেল জানতে হবে, তারপরে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম জানতে হবে, তবেই তুমি এই আনসারটা করতে পারবে। নেক্সট টপিক হচ্ছে রেসপিরেটরি ব্যালেন্স শিট, এটাতে কিন্তু কোনো প্রশ্ন নেই আমরা দেখতে পাচ্ছি, অ্যামফিবিওলিক পাথওয়েতেও কোনো প্রশ্ন নেই, এবং রেসপিরেটরি কোয়েশ্চেনটাও কোনো প্রশ্ন নেই। তাহলে এগুলো থেকে কোনো প্রশ্ন এক্সাম্পলার দেয়নি। খুব ছোট্ট ছিল আজকের টপিকটা, মাত্র এই কটাই প্রশ্ন ছিল এনসিইআরটি এক্সাম্পলারে। তবে তুমি যদি মনে করো যে এক্সাম্পলার এবং পিক্স করেই শুধু নিট দিতে যাবে, সেটা কিন্তু ঠিক না।
তোমাকে প্রত্যেক চ্যাপ্টার থেকে অনেক কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে নিটের জন্য, সেটাই করা উচিত। তো তোমার যদি মনে হচ্ছে তুমি বেঙ্গলি মিডিয়ামে আছো, তুমি প্রপার প্রশ্ন প্র্যাকটিস করতে পারছো না, তাহলে তোমাকে কি করতে হবে, তুমি বেঙ্গলি মিডিয়ামের কোয়েশ্চেন প্র্যাকটিস করতে পারো। বাংলায় প্রচুর প্রশ্ন আমার কাছে প্র্যাকটিস করতে পারো, আমার পেইড ব্যাচে প্রচুর বাংলা প্রশ্ন আমি প্র্যাকটিস করাই। এবং বাংলা মানে কিন্তু এরকম না যে ইংলিশ থেকে বাংলায় বলছি, বাংলা মানে বাংলা প্রশ্ন, বাংলায় লেখা প্রশ্ন প্রচুর আমি প্র্যাকটিস করাই। তো তুমি আমার পেইড ব্যাচ জয়েন করতে পারো। যদি ওরকম ভাবে চ্যাপ্টার ওয়াইজ আমার সাথে বাংলা কোয়েশ্চেন প্র্যাকটিস করতে চাও, তো তোমাকে আমি আমার পেইড ব্যাচের ডিটেলস এখানে একবার চলো দিয়ে দিচ্ছি। তো বেসিক্যালি আমার যে ব্যাচটা চলছে সেখানে খুব সহজ সিস্টেম রয়েছে। কীরকম সিস্টেম? ক্লাস 11-এর তোমরা জানো নিউ সিলেবাস অনুযায়ী ক্লাস 11-এর আমাদের 19টা চ্যাপ্টার রয়েছে, ক্লাস 12-এর আমাদের 13টা চ্যাপ্টার রয়েছে। এই 19টা চ্যাপ্টার আর 13টা চ্যাপ্টারের কমপ্লিট রেকর্ডেড লেকচার্স তুমি আমার কাছে পাবে, কমপ্লিট রেকর্ডেড লেকচার্স। এবং কবে পাবে ম্যাম? একটা একটা করে দেবেন না, ডে 1-এ পেয়ে যাবে। যেদিন তুমি আমার কাছে এনরোল করতে আসবে, আজ হোক কাল হোক পরশু হোক, যেদিন তুমি আমার কাছে এনরোল করতে আসবে সেই দিনই তোমাকে আমি নিটের ফুল সিলেবাস রেকর্ডেড লেকচার্স দিয়ে দেবো। এটাতে তোমার সুবিধে হবে, তুমি তোমার সময় মতন, সুযোগ মতন, টাইম মতন, ইচ্ছে মতন যে কোনো চ্যাপ্টার যে কোনো সময় পড়তে পারছো। তোমার কিন্তু আমার মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে না যে ম্যাম কবে চ্যাপ্টার 8 পড়াবে, আমার তো সেলটা এখন দরকার, আমার স্কুলে পরীক্ষা রয়েছে, কিন্তু ম্যাম তো পড়ায়নি, ম্যাম কবে পড়াবে কে জানি। দরকার নেই, আমি তো তোমাকে সব দিয়ে দেবো। তোমার যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা তুমি লেকচার শোনো। এবং রেকর্ডেড লেকচারের একটা খুব বড় বেনিফিট হচ্ছে, এখানে তোমার সাথে আর 5 জন নেই, তারা বোকা বোকা প্রশ্ন করছে, তোমার টাইম ওয়েস্ট হচ্ছে, এরকম ব্যাপার নেই। ম্যাম পড়াতে পড়াতে ফালতু কথা হেজাচ্ছে, তার টাইম নেই। একদম কংক্রিট লেকচার, নিটের জন্য সিরিয়াস লেকচার, রেকর্ডেড লেকচার তুমি তোমার ইচ্ছে মতন যখন খুশি শোনো। এছাড়া তুমি কি পাবে? এই টোটাল সিলেবাসের নিউ সিলেবাস অনুযায়ী টোটাল এনসিইআরটি থেকে করা নোটস পাবে। মানে 19টা আর 13টা চ্যাপ্টারের সমস্ত নোটসও তুমি সেই প্রথম দিনই পেয়ে যাবে, যেদিন এনরোল করবে সেদিনই পেয়ে যাবে। এবং এই নোটস টোটালি ইংলিশ, টোটালি বাংলা, দুটো মিডিয়ামের বাচ্চাদের জন্যই হয়। এছাড়া তুমি যদি মনে করো যে তুমি এই নোটস বা লেকচারের ডেমো চাও, যে আমার ব্যাচে এনরোল করার আগে তুমি একটু দেখতে চাও যে সেগুলো কীরকম হয়, নোটসটা কেমন হয়, লেকচারগুলো কেমন হয়, সেটাও তুমি পেয়ে যেতে পারো এনরোল করার আগে। মানে পেমেন্ট করার আগেই তুমি ডেমো নিয়ে নিজেই দেখতে পারো। আচ্ছা, এইবার বলবো হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এমসিকিউ প্র্যাকটিস না করে কিন্তু নিট পাওয়া যাবে না। আমি কিন্তু প্রত্যেক চ্যাপ্টারের থেকে একেবারে এনসিইআরটি এক্সট্র্যাক্ট করে করে খুঁজে খুঁজে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং এখন নিটের যেরকম ট্রেন্ড চলছে, অ্যাসারশন রিজন কোয়েশ্চেন্স অনেক বেশি আসছে, তো এক্স্যাক্ট ট্রেন্ড ফলো করে কারেন্ট নিটের কথা মাথায় রেখে এনসিইআরটি থেকে এরকমভাবে এমসিকিউ প্র্যাকটিসের শিট আমি তোমাকে দেবো, পিডিএফ তোমাকে দেবো, এবং এমসিকিউগুলো প্রথমে ইংলিশ পরে বাংলায় লেখা থাকে। এটাও তুমি পাবে সেই প্রথম দিনই, যেদিন তুমি আমার কাছে এনরোল করছো। মানে ওই ক্লাস 11-এর 19টা, ক্লাস 12-এর 13টা চ্যাপ্টারের কমপ্লিট এমসিকিউ এর পিডিএফও তুমি পেয়ে যাবে। এছাড়া চ্যাপ্টার ওয়াইজ উইকলি টেস্ট হয় আমার কাছে, প্রতি মাসে 3টে করে টেস্ট হয়, প্রতি মাসে 3টে করে টেস্ট হয়। এক একটা টেস্ট 3-4 দিন করে চলে, এইভাবে 3টে করে টেস্ট হয়। এবং সেই টেস্ট কিন্তু আমি মাথায় রাখি যে কোয়ালিটি কোয়েশ্চেনের ওপর, এবং সেটাও কিন্তু কমপ্লিটলি এনসিইআরটি বেস করেই আমি কোয়েশ্চেন দিই। আমার একটা কোয়েশ্চেন এনসিইআরটির বাইরে থেকে আসে না। সেগুলো করলে কিন্তু তোমার অনেক প্র্যাকটিস হবে, তুমি বুঝতে পারবে তোমার কতটা প্রগ্রেস হচ্ছে, তুমি কতটা শিখছো, তুমি যে পড়লে টেস্ট দিয়ে তোমার কত মার্কস এলো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই এমসিকিউ প্র্যাকটিস অ্যান্ড টেস্ট, দিস টু আর ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর নিট। শুধু পড়লে আর নোট দেখলে হবে না, কিন্তু প্র্যাকটিস করতেই হবে। এছাড়া ফুল সিলেবাস টেস্ট হয় আমার কাছে, সেটা নিটের আগে হয়, সেটা অফকোর্স এখন না, সেটা এপ্রিলে, প্রতি বছর এপ্রিলে আমার কাছে ফুল সিলেবাস টেস্ট হয়। মানে পুরো 360 নম্বর বায়োলজির টেস্ট হয়, ইংলিশ বাংলা ঠিক যেভাবে নিটের কোয়েশ্চেন থাকে সেভাবে। তোমার এখানে একটা কিন্তু প্রশ্ন আসবে, এই যে ম্যাম এই যে লাইভ ক্লাস করছি না, আমরা রেকর্ডেড ক্লাস করছি, তো একটা কিছু পড়তে গিয়ে আমার যদি ডাউট হয়, একটা লেকচার শুনছি ডাউট হলো, সেটা কিভাবে আপনি মেটাবেন? তো ডাউটের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে তুমি যে লেকচারটা শুনছো, আমি যে লেকচারটা দিয়েছি তার নিচে কমেন্টে গিয়ে তুমি ডাউটটার কমেন্ট করো, তোমার কি ডাউট আছে। আদারওয়াইজ তুমি আমাকে ডাইরেক্ট মেল করতে পারো, যে কোনো একটা, হয় কমেন্ট করো বা ডাইরেক্ট মেল করো, আমি তোমার ডাউটের উত্তর দিয়ে দেবো। সুতরাং ডাউট নিয়ে কোনো চিন্তা নেই, এটা বরং অনেক ইজি, কারণ তোমার যখন ডাউট হলো তুমি তখন উত্তরটা পেলে।
তোমার ওয়েট করতে হবে না যে কবে ম্যাম সেল ডিভিশন পড়াবে, আমার তো সেল ডিভিশনে ডাউট আছে, কবে ম্যাম পড়াবে। না, তোমার আজকে সেল ডিভিশন তুমি আমার কাছ থেকে দেখতে গিয়ে তোমার কিছু প্রশ্ন হলো, তুমি আজকেই আমায় কমেন্ট করো, আমি উত্তর দিয়ে দেবো। তো ডাউট ক্লিয়ার তো আমার কাছে হবেই, যদি প্রপার ডাউট থাকে, পড়াশোনা সংক্রান্ত ভালো ইম্পর্টেন্ট ডাউট থাকে এবং অ্যাকচুয়ালি তুমি কোথাও বুঝতে পারছো না, হতেই পারে সেটা, তো সেই ডাউট তোমার ক্লিয়ার হয়ে যাবে। এই কোর্সটা এর সুবিধা আরেকটা, এটা হচ্ছে বোর্ড ফ্রেন্ডলি। যারা বোর্ড দিচ্ছ তাদের আমার নোটস থেকে কিন্তু বোর্ডের জন্য অনেক উপকার হবে, কারণ বেসিক্যালি নিটের নোটস পড়লেই বোর্ডের 90% হয়ে যায়, তো কোনো তোমার চিন্তা নেই, তোমার আলাদা করে নোটস বানাতে হবে না, এটা বোর্ডের জন্য উপকার হবে। ডেফিনেটলি এর লাইফ টাইম ভ্যালিডিটি আমি রেখেছি। লাইফ টাইম ভ্যালিডিটি মানে কি জানো? লাইফ টাইম ভ্যালিডিটি মানে এমন নয় যে তুমি আজকে জয়েন করলে 2028-এ গিয়ে নিট পেলে, ততদিন অবধি তুমি সব কিছু পেলে, ততদিন অবধি তোমার কাছে সব কিছু থাকলো, শুধু তাই নয়। লাইফ টাইম ভ্যালিডিটি মানে এই, তুমি যদি 2028-এ গিয়ে নিটটা পাও, এতদিন তুমি চেষ্টা করে যাও, তুমি প্রত্যেক বছর আমার কাছে সমস্ত পরীক্ষা দিতে পারবে, সমস্ত এমসিকিউ ফ্রিতে পেতে পারবে। যতবার আমি পরীক্ষা নেবো তুমি কিন্তু সব পরীক্ষা দিতে পারবে। এমন না যে আমি এখন ঢুকলাম মানে শুধু 2025-এর আগেই আমি পরীক্ষা দিতে পারবো, 26-এর পরীক্ষাগুলো আর দিতে পারবো না, তা নয়। তুমি 28-এ দাও না, তুমি 28-এ গিয়ে নিট দাও, ততদিন অবধিও সমস্ত পরীক্ষা তুমি আমার দিতে পারবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আমার নিজস্ব পেইড ব্যাচের বাচ্চাদের জন্য, সেইখানে তুমি অ্যাডেড থাকবে, এবং যতদিন না তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়তে চাইছো আমি তোমাকে কোথাও যেতে দেবো না। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি থাকবে, এবং যতদিন না তুমি নিট পাচ্ছ, সেটা যেই সালেই হোক না কেন, ততদিন অবধি তুমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে, এবং ততদিন অবধি সমস্ত রকমের টেস্ট এভরিথিং বেনিফিট তুমি পেতে পারবে। কোনোদিন কোনো আর এক্সট্রা কোনো পেমেন্ট তোমাকে করতে হবে না, শুধুমাত্র অ্যাডমিশনের সময় একবারই তোমাকে ₹1000 দিতে হবে, একবারই তোমাকে ₹1000 দিতে হবে অ্যাডমিশনের সময়, সেই যে দিলে আর জন্মের মতন তোমাকে আমাকে কোনো পেমেন্ট করতে হবে না। বায়োলজির জন্য তোমার এভরিথিং ডান। তুমি যদি মনে করো যে এই ব্যাচে তুমি এনরোল করতে চাও বা ডেমো পেতে চাও, তাহলে তুমি আমাকে এই যে 9019765145 নাম্বারটা দেখছো, এটাতে হোয়াটসঅ্যাপ করো, ফোন করো না। ফোন করলে আমার ফোন ওঠানো পসিবল হয় না, সারাদিন এত ফোন আসে। হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি এনরোল করতে পারো এই ব্যাচের জন্য। তো পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো, আজকে যাচ্ছি, টাটা।